আসসালামু আলাইকুম। আবারও সময় হলো বাওবি 12 অনুষ্ঠানে। প্রশ্নকারী অনেক রঙের একটি জামা পরেছেন এবং হাসছেন। আপনার হাসির কারণ কিন্তু জিজ্ঞেস করব না। আপনার নাম কি? আতিয়া। আতিয়া, কি করেন? আমি এবার এইচএসসি পাস করলাম, এখন ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছি। ভর্তির জন্য মানে আরো ইউনিভার্সিটিতে ভর্তির জন্য চেষ্টা করছেন, অনেক পড়াশোনা করছেন। মোটামুটি পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করেন? গান শুনি। গান শোনেন? গান গাইতে পারেন না? না। তা আপনাকে অসমা, আপনার নাম? আমার নাম সরওয়ার। সরওয়ার, কি করেন? আমি এমকম পাস করে এখন চাকরি করছি। এমকম পাস করে চাকরি করছেন? জি। তো আপনি ভালো ছাত্র ছিলেন? খুব না, মধ্যম। মধ্যম ছাত্র ছিলেন। মধ্যম মানের। পাশাপাশি অন্য কিছু করেন চাকরির পাশাপাশি? লেখালেখির অল্প স্বল্প ইচ্ছে আছে, কিন্তু সময় পাই না। সময় পান পেলে না, অল্প লিখি। খুবই ব্যস্ত চাকরিজীবী। জি। না, আমি কৃষি পণ্যের কথা ভাবছি না। তবে কি আপনি কি কোনো যন্ত্রের কথা ভাবছেন? না, তাও না। তবে আপনি কোনো সমস্যার কথা ভাবছেন কৃষির? না। আপনি নিশ্চয়ই তাহলে কোনো পদ্ধতির কথা ভাবছেন? হ্যাঁ, আমি ঠিকই বলেছেন। আচ্ছা, এই পদ্ধতিতে কি কোনো ফল চাষ করা হয়? না। তাহলে এটা কি কোনো পশু পাখির উপর প্রয়োগ করা হয়? হ্যাঁ, তবে পাখি নাই, পশুর উপরে। আচ্ছা, মোটামুটি একটা সূত্র পাওয়া গেল। এই পদ্ধতিতে কি পশুর শরীর বৃদ্ধির কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ, মনে হয় ধরেই ফেলেছেন। আমার মনে হচ্ছে আমি বলতে পারবো। আচ্ছা, এটা কি গরু মোটা তাজাকরণ সংক্রান্ত? হ্যাঁ, ঠিকই বলেছেন। মনে হয় আপনাদের আর একটা প্রশ্নই শেষ। আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, এই পদ্ধতিতে কি গরু মোটা তাজাকরণ, ইউএমএস পদ্ধতিতে গরু মোটা তাজাকরণ কাজে ব্যবহার করা হয়? হ্যাঁ। আমি বলতে চাচ্ছি যে এটাতে চিটাগুড়, তারপরে খড়, তারপরে আরেকটা আছে ইউরিয়া এগুলো ইত্যাদি ব্যবহার দিয়ে। করা হয়। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। এত কঠিন বিষয়টি খুব সহজে ধরে ফেলছেন আর কি। ভাবনাটি খুবই কঠিন ছিল, কিন্তু বুঝলাম না কি করে আমাদের প্রশ্নকারীরা এত সহজে এই ভাবনার উত্তরটি খুঁজে বের করলেন। সম্ভবত কিছুদিন আগে বাংলাদেশ গরু মোটা তাজাকরণ। স্বল্প ব্যয়ে অল্প সময়ে গরু মোটা তাজাকরণের জন্য ইউএমএস পদ্ধতি অত্যন্ত লাঘু একটি ব্যবস্থা। ইউএমএস শব্দের অর্থ হচ্ছে ইউরিয়া, মোলাসেস এবং স্ট্র। বাংলায় যাকে বলা হয় খড়ের সাথে চিটাগুড় এবং ইউরিয়া সার মিশিয়ে গবাদি পশুর খাদ্য প্রস্তুত প্রণালী। এই ব্যবস্থায় 5 থেকে 7 লিটার বিশুদ্ধ পানিতে 2 কেজি চিটাগুড় এবং 30 গ্রাম ইউরিয়া মিশিয়ে শরবত তৈরি করে 10 কেজি কাটা খড়ের সাথে মিশিয়ে গরুকে তার চাহিদা অনুযায়ী প্রতিদিন খাওয়ালে গরুদেহের বৃদ্ধি ঘটে। কেউ যদি গরু মোটা তাজাকরণে ইউএমএস পদ্ধতি নিতে চান, তবে তাকে 4 থেকে 6 মাসের প্রকল্পে গরু ক্রয় এবং খাদ্য খরচ সহ 4,000 টাকা বিনিয়োগ করে অন্তত 7,000 টাকায় গরু বিক্রি করতে পারেন। এতে নিট লাভ 3,000 টাকা। কৃষি বিষয়ক দ্বিতীয় ভাবনার পালা শুরু হচ্ছে। প্রশ্ন এবং প্রশ্ন শুরু করছে সরওয়ার। আপনি কি কৃষি বিষয়ে কোনো ব্যবস্থার কথা ভাবছেন? না, তাও ভাবছি না। সেটা কি কৃষিকাজে ব্যবহৃত কোনো যন্ত্র? না, সেটা যন্ত্র না। তাহলে এটা কি কোনো পণ্য, কৃষি পণ্য? হ্যাঁ, এটা কৃষি পণ্য। পণ্যটি কি শস্য জাতীয়? হ্যাঁ, না, এটা শস্য জাতীয় না। আচ্ছা, এটা কি তাহলে কোনো ফল, কৃষি ফল? হ্যাঁ, এটা ফল। আমার চিন্তা ছিল ফলই। আচ্ছা, এটা কি কোনো উঁচু গাছে উৎপন্ন হয়? আমি বলতে চাচ্ছি যে এটা কি গাছে উঠে পারতে হয় ফলটি? না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে হাত দিয়ে পারতে পারেন। আচ্ছা, এই ফলটার রং কি সবুজ? হ্যাঁ, এটা সবুজই। গাছটিতে কি কাঁটা আছে? হ্যাঁ, ফলটি পাড়তে গেলে আপনাকে কাটার আঘাত সহ্য করতেই হবে। আচ্ছা, ফলটিতে কোষ আছে, আছে কি? হ্যাঁ, কোষই আছে। আচ্ছা, এই সারটা কি টক? হ্যাঁ, টকই। তাহলে কি এটি লেবু? সম্ভবত লেবু। হ্যাঁ, লেবুই। আপনারা ধরে ফেলছেন আর কি। এবারের ভাবনাটি সহজ ছিল, অন্তত গত ভাবনাটি তুলনা। এখানে যে বলগুলো রয়েছে, এই বলের মধ্যে আছে ভাবনা, এবং এই ভাবনা। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম আগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমিয়ে এখন মা বোনের নেগে, বলবো আমি আনছে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে কি সকাল হবে। কোনো বিজ্ঞানীর কথা ভাবছেন? না, কোনো বিজ্ঞানীর কথা ভাবছি না। তাহলে কি আপনি কোনো যন্ত্রের কথা ভাবছেন? হ্যাঁ, এটি একটি যন্ত্র। আচ্ছা, যন্ত্রটি কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ায় ব্যবহৃত হয়? না, এটি কোনো যানবাহন নয়।
আচ্ছা, তাহলে কি এটা যুদ্ধে ব্যবহৃত হয়, যেমন মারণাস্ত্র বা যুদ্ধাস্ত্র এই না, ধরনের তাও কিছু? না। আচ্ছা এটা কি আধুনিক প্রযুক্তি? হ্যাঁ, এটা একটা আধুনিক প্রযুক্তি। আচ্ছা, এই যন্ত্রটাতে কি কোনো কাঁচামাল ব্যবহার করা হয় যেটা পরবর্তীতে কোনো পণ্য সামগ্রী হয়ে বের হয়? না, তেমন কোনো উৎপাদন এটাতে হয় না। আচ্ছা যন্ত্রটির উৎপাদন পরিমাপ হয় কি সংখ্যার হিসেবে? তা তো অবশ্যই। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা ছাপারখানা বা ছাপার কাজে ব্যবহৃত হতে পারে, এই ধরনের কিছু কি? আপনি আমার ভাবনার কাছাকাছি এসে পড়েছেন। এটি একটি মুদ্রণ যন্ত্র। আচ্ছা ছাপার কাজটি কি একটি প্লেটের মাধ্যমে হয়? জি, এটি অন্যান্য ছাপার মেশিনের মতো সরাসরি ছাপায় না। আচ্ছা, এটাতে কি ঘন্টায় 20,000-এর বেশি কপি একসঙ্গে ছাপানো যায়? তা যায়। আচ্ছা তাহলে কি এটাতে পত্রিকাও ছাপানো যায়? হ্যাঁ। আমার মনে হচ্ছে এটা একটা অফসেট প্রেস। জি, আমি অফসেট প্রেসের কথাই ভাবছিলাম। চলুন দেখা যাক অফসেট প্রেস কিভাবে ছাপার কাজ করে। অফসেট প্রেস। প্রতিদিন সকালবেলায় তরতাজা খবরের কাগজটি যখন হাতে আসে তখন আমাদের কারো কারো মনে হতেই পারে এই লাখ লাখ কাগজ মাত্র কয়েক ঘন্টায় কি করে ছাপানো সম্ভব হলো। ছাপার প্রযুক্তি এখন এত দ্রুত উন্নত হচ্ছে যে লাখ লাখ পত্রিকা কয়েকটি রঙে ছাপা হতেই খুব বেশি সময় লাগছে না। অফসেট প্রেস তো চালু হয়েছে সেদিন, মুদ্রণ যন্ত্র চালুর ইতিহাসই হচ্ছে মাত্র 500 বছরের। 1440 সালে জোহানেস গুথেনবার্গ এবং তার সঙ্গীরা মুদ্রণ যন্ত্রের উদ্ভাবন করেছিলেন। যে ইমেজগুলো অর্থাৎ যে জিনিসটা ছাপাতে হবে ফটোগ্রাফির মাধ্যমে তার একটি প্লেট তৈরি করা হয়। অফসেট প্রেস কিন্তু সরাসরি কাগজে ছাপায় না। এ ধরনের প্রেসের 3টি সিলিন্ডার থাকে। ইমেজগুলো প্রথমে ছাপা হয় রাবারে মোড়া একটি সিলিন্ডারে, বাকি সিলিন্ডারগুলো চাপের ফলে ইমপ্রেশন স্থানান্তর হয় কাগজে। একটি প্রিন্টিং প্লেট থেকে রাবার সিলিন্ডারে, তারপর সেখান থেকে কাগজে। তাই অফসেট মানেই হচ্ছে স্থানান্তর বা বদল। বর্তমানে উন্নত বিশ্বে নতুন যে অফসেট ব্যবহৃত হচ্ছে তা ওয়েব অফসেট। এতে পত্রিকা ও ছাপা হচ্ছে, আবার উন্নত মানের ছাপার কাজও হচ্ছে। শুধু পত্রিকা নয়, অফসেট প্রেসে ছাপা হয় কাগজের নোট, ডাক টিকিট, ক্যালেন্ডার ইত্যাদি উন্নত মানের কাজ। এবারে দ্বিতীয় ভাবনার পালা, এবং এই ভাবনাটি একটু সোজা। দেখা যাক প্রশ্নকারীরা কত দ্রুত এটি বের করতে পারেন। প্রশ্ন শুরু করছে কে? আমি। সারোয়ার। আচ্ছা, আপনি কি কোনো বিজ্ঞানীর কথা ভাবছেন? জি না, কোনো বিজ্ঞানীর কথা ভাবছি না। আপনি যা নিয়ে ভাবছেন তা কি কোনো যন্ত্র? হ্যাঁ। আচ্ছা, এটা কি যাতায়াতের কাজে ব্যবহৃত হয়? আমি বলতে চাচ্ছি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের কাজে ব্যবহার করা হয়? না, এটি কোনো যানবাহন নয়, তবে যোগাযোগের ক্ষেত্রে এর ভূমিকা অনেক। আচ্ছা এই যোগাযোগ কি হয় তারের মাধ্যমে? টেলিফোনের কথা বলতে চাইছেন? না, তার না, তার ছাড়াই এই যোগাযোগ সম্ভব। আচ্ছা, এই যোগাযোগের জন্য কি এটা কি মহাশূন্যের সাথে সম্পৃক্ত? জি। আচ্ছা এর জন্য কি মহাশূন্যে আরেকটি কোনো যন্ত্র ব্যবহার করা হয়? আর না, কোনো যন্ত্র বা উপগ্রহর প্রয়োজন পড়ে না। আচ্ছা, আপনি যে যন্ত্রটার কথা ভাবছেন সেটা কি বহুল ব্যবহৃত? অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা কি আমরা ঘরে বসেই সেটা ব্যবহার করতে পারি, এরকম কিছু? জি, আপনি ঠিকই ধরেছেন। আচ্ছা যন্ত্রটিতে শব্দ তরঙ্গই কি মূল ভূমিকা পালন করে? হ্যাঁ। আচ্ছা, আধুনিক কালে এই যন্ত্রটা কি শুধু যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, না এছাড়া ধরেন বিনোদন বা অন্যান্য কাজেও আমরা এটা ব্যবহার করতে পারি, এই ধরনের কিছু কি? না, যোগাযোগ ছাড়া বিনোদনের জন্য ব্যবহৃত হতে পারে। মনে হচ্ছে আপনার ভাবনাটি রেডিও। জি, আপনি ঠিকই ধরেছেন। শম্পা একটু সহজ জিনিসই ভেবেছিলেন। তিনি ভেবেছিলেন রেডিও। আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, আপনার নাম? রিনি। রিনি কি করেন? আমি মাস্টার্স পাস করেছি, চাকরি করছি। কি বিষয় ছিল মাস্টার্স? গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, Government and সরকার ও politics। রাজনীতি। সরকার এবং রাজনীতি। জি। ও, তার মানে আপনি রাজনীতিতে নিশ্চয়ই কোনো ক্যারিয়ার করার ইচ্ছা নেই। ইচ্ছা নেই তেমন। চাকরি করছেন। চাকরি এখানে কিন্তু করছি। আপনার জন্য বিষয় আছে, কিন্তু বিষয় তোলার আগে আপনার জন্য একটা ছোট্ট প্রশ্ন আছে। একটু আগে তো বেতার নিয়ে ভাবা হয়েছে, আপনি দেখেছেন? জি। বেতার, জি। তার ছাড়াই সেটা বাজে। তারপরে সেতার, তার আছে তাই বাজে। জি। এমন কি জিনিস আছে যেটা বাজে না কিন্তু তার? বাজে না কিন্তু তার? হ্যাঁ, তার আছে আর কি, তার।
তার বলেন 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 তাড়াতাড়ি। কি জানি মনে সাঁতার, পড়ছে না এই সাঁতার, মুহূর্তে। ও, সাঁতার। আসলে ভুলে গিয়েছি। এইখানে আপনার জন্য বল আছে। এর কথা ভাবছেন? না, আমি কোনো রোগের কথা ভাবছি না। তাহলে কি আপনি কোনো যন্ত্রের কথা ভাবছেন যেটা ডাক্তার অথবা রোগের সাথে সম্পৃক্ত? না, আমি তাও ভাবছি না। তাহলে এটা কি ওষুধ? এটা ওষুধ না, তবে ওষুধের মতোই কাজ করে। আপনি বলছেন ওষুধের মতো কাজ করে, তাহলে এটা কি কোনো বিশেষ ধরনের খাবার? হ্যাঁ। আচ্ছা, এটা কি কোনো পুষ্টিকর খাবার, যেমন মাছ, মাংস, দুধ? হ্যাঁ, এটা পুষ্টিকর, কিন্তু আমি কোনো নির্দিষ্ট খাবারের কথা ভাবছি না। তাহলে কি আপনি কোনো খাবারের সমষ্টির কথা ভাবছেন যেটা আমাদের শরীর গঠনে সাহায্য করে? হ্যাঁ, আপনারা উত্তরের প্রায় কাছাকাছি চলে এসেছেন। তুষার ভাই, আমরা বোধহয় ওনার কথা থেকেই ধরে ফেলেছি। বলো ধরে ফেলে তো উত্তর দিতে হবে। বলো তাতিয়া। নিশ্চয়ই খাদ্যটি, এটা সুষম খাদ্যের কথা বলছেন আপনি। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। সুষম খাদ্য সম্পর্কে এখন আমরা শুনবো এবং দেখব পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার আসিরুল হকের কাছ থেকে। এই ছবিটি একটা সুষম খাদ্যের ছবি। এখানে দেখানো হয়েছে শর্করা জাতের খাবার, এখানে দেখানো হয়েছে আমিষ জাতীয় খাদ্য, আর উপরের এই দুটি জায়গাতে দেখানো হয়েছে শাকসবজি, ফলমূল, যা রোগ প্রতিরোধকারী খাদ্য। এবার দেখুন, প্রতিদিনের প্রয়োজনীয় খাবারের মধ্যে এগুলি হচ্ছে শক্তিদায়ক খাবার, শর্করা জাতীয় খাদ্য এবং তেল জাতীয় খাদ্য। এখানে দেখানো হয়েছে ক্ষয় পূরণকারী খাবার, এগুলো আমিষ জাতীয় খাদ্য, এগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ থেকে, আর এগুলো ডাল, শিমের বিচি জাতের খাবার, চীনাবাদাম। এখানে দেখানো হয়েছে রোগ প্রতিরোধকারী খাদ্য, তার মধ্যে শাক, পাতাওয়ালা শাক, তরকারি দেখানো হয়েছে এবং ফলমূল দেখানো হয়েছে, তার সাথে কলিজা, দুধও দেখানো হয়েছে। এই খাবারগুলো থেকে আমরা যদি প্রয়োজন অনুপাতে সঠিক পরিমাণ খাবার বেছে নিতে পারি, তাহলে সেই খাবারটা হবে সুষম খাদ্য। অনুপাতটা কি হবে তা দেখানো যাক। শর্করা জাতীয় খাদ্য 55 থেকে 75 ভাগ, তেল জাতীয় খাদ্য 15 থেকে 30 ভাগ, খাদ্য শক্তির আমিষের ভাগ কত হবে? 10 থেকে 15 ভাগ। কিন্তু এই ভাগগুলি শিশু, কিশোর, পূর্ণবয়স্কা নারী, গর্ভবতী মা, স্তন্যদায়ী মা, পূর্ণবয়স্ক পুরুষ এবং বয়স্ক সদস্যদের বিভিন্ন বিষয়ের উপরে নির্ভর করে। পূর্ণবয়স্ক একজন ছাত্রছাত্রী বা একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য কতটুকু পরিমাণ খাবার খেলে সে খাবারটা সুষম হবে তার একটি তালিকা এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্বাস্থ্য বিষয়ক দ্বিতীয় ভাবনা, এবং এটাই আজকের বাউবি বার অনুষ্ঠানের শেষ ভাবনা। শুরু হচ্ছে প্রথম প্রশ্ন। আপনার ভাবনার বিষয়টি কি রোগ সংক্রান্ত? হ্যাঁ। আচ্ছা, এই রোগটি কি পৃথিবীর সর্বত্রই দেখা যায়? সর্বত্রই দেখা যায়, তবে অনুন্নত দেশগুলিতে এর প্রকোপ খুব বেশি। আচ্ছা, এই রোগ নির্মূলের জন্য বা কমানোর জন্য কোনো টিকাদানের ব্যবস্থা কি আছে? না, সেটা নেই, তবে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এর সম্পর্ক খুব বেশি। তাহলে কি এই রোগটি বাচ্চাদের বেশি হয়? বাচ্চাদেরই বেশি হয়, তবে বড়দেরও হতে পারে। আচ্ছা, এই রোগটা হলে গায়ে কি কোনো দাগ বা গুটি এ জাতীয় কিছু হয়? না, তেমন কিছু দেখা যায় না। আচ্ছা, এই রোগটি কি জীবাণু দিয়ে ছড়ায়? না, বরং পরজীবী দিয়ে রোগটা হয়ে থাকে। আচ্ছা, তাহলে কি কোনো ছত্রাক এই রোগের জন্য দায়ী? ছত্রাক নয়, অন্য একটি পরজীবী এর জন্য দায়ী। আচ্ছা, তাহলে কি এই রোগটি অন্ত্রে অবস্থান করে এমন কোনো ধরনের পরজীবী দিয়ে হয়ে থাকে? হ্যাঁ, আপনারা প্রায় উত্তরের কাছাকাছি চলে এসেছেন। আচ্ছা, এই রোগ হলে বাচ্চাদের কি ওজন কমে যায়? হ্যাঁ। এটা হ্যাঁ, ওজন কমে যেতে পারে, বাচ্চার অপুষ্টি হতে পারে। তাহলে কি এটি কৃমি? হ্যাঁ, এটা কৃমি। আমি ভেবেছিলাম আরো আগে আপনারা উত্তরটা পেরে যাবেন। এবারে ভাবনাটি ছিল আমাদের অতি পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে, যেটি হচ্ছে কৃমি। কৃমি, আমরা অনেকেই অনেক সময় আক্রান্ত হয়েছি এই রোগটিতে, কিন্তু আমরা এই রোগটিকে ঠিক রোগ মনে করি না। আসলে কিন্তু এটি খুবই একটি মারাত্মক রোগ, এবং এটির কাছ থেকে আমাদের প্রতিরোধ করার বিভিন্ন উপায় রয়েছে, যার মধ্যে কিছু হচ্ছে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা উচিত না, পানি ফুটিয়ে পান করা উচিত,
কিছু খাবার আগে হাত পরিষ্কার করে নেওয়া উচিত ভালো করে, এবং কাঁচা ফলমূল খাবার আগে ফলমূল ধুয়ে নেওয়া উচিত। এছাড়াও যেখানে সেখানে খালি পায়ে হাঁটাহাঁটি করা উচিত না। এই সামান্য কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম কানুন মেনে চললে আমরা কৃমির মতো একটি মারাত্মক রোগের হাত থেকে কিন্তু নিজেদের রক্ষা করতে পারি। এছাড়াও কৃমির ঔষধ রয়েছে এবং কৃমি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তাহলে এবারে মজার প্রশ্ন, মজাদের লিখবেন এবং এই অনুষ্ঠানকে আরো সুন্দর করতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।